এর আগের দিনই উপভাষার ইন্ট্রোডাকশন একটা দিয়েছি এবং করকমের উপভাষা রয়েছে এবং করকমের উপভাষা আমরা পড়বো সেটাও আমরা বলে দিয়েছি। তো আজকে আমি প্রথম রাঢ়ী উপভাষা নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে রাঢ়ী উপভাষা। রাঢ়ী উপভাষাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে পশ্চিমা রাঢ়ী আর একটা হচ্ছে পূর্ব রাঢ়ী। পশ্চিমা রাঢ়ী হচ্ছে কোন জায়গাটা? বীরভূম, বর্ধমান এবং পূর্ব বাঁকুড়া। বীরভূম, বর্ধমান এবং পূর্ব বাঁকুড়া। আর পূর্ব রাঢ়ী হচ্ছে কলকাতা, 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর মেদিনীপুর এবং মুর্শিদাবাদ। সুতরাং রাঢ়ী যে উপভাষাটা আমরা পড়ব সেই রাঢ়ী উপভাষাকেও আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে পূর্ব রাঢ়ী আর একটা হচ্ছে পশ্চিমা রাঢ়ী। আচ্ছা, এইবারে আসি আমি উপভাষার পড়তে গেলে তার যে উপভাষার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আর একটা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে তার ধ্বনির যে বিভিন্ন ধরনের পরিবর্তন সেইগুলো বোঝাচ্ছে। আর রূপতাত্ত্বিকের মধ্যে আমরা বলবো বচন, লিঙ্গ, পুরুষ, কারক, বিশেষত কারক, এই ব্যাপারগুলো দেখা যায়। তো প্রথমে আমরা পড়ব যেটা আদর্শ কথ্য ভাষা বা রাঢ়ী উপভাষা। রাঢ়ী উপভাষা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, কোথায় কোথায় দেখা যাচ্ছে সেটা তো আমি আগে বলেই দিলাম। এইবারে প্রথমে আমরা আসবো যেটা, সেটা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। হ্যাঁ, রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নম্বর, রাঢ়ী উপভাষার প্রথম ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা যার কথা বলবো সেটা হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি আমরা ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রেই পড়েছি যে যখন নাকি শব্দের মধ্যে, কোনো একটা শব্দের মধ্যে হর্ষৈকার এবং হর্ষৌকার যেখানে উচ্চারিত হওয়ার কথা সেখানে উচ্চারিত না হয়ে যদি আগে উচ্চারিত হয় তখন আমরা তাকে অপিনিহিতি বলি। এবার অপিনিহিতিতে যে হর্ষই এবং হর্ষৌকারটা আগে উচ্চারিত হলো সেই স্বরধ্বনি যদি তার পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে সংযুক্ত হয়ে একটা অন্য স্বরধ্বনিতে পরিণত হয় তখন তাকে আমরা বলি কি? অভিশ্রুতি। যেমন কোরিয়া, কোরিয়া থেকে কইরা, করিয়া, এই যে রযুক্ত হর্ষই, এই হর্ষইটা আগে উচ্চারিত হচ্ছে কীরকমভাবে? কইরা। ঠিক আছে, এটা হচ্ছে অপিনিহিতি। কিন্তু অভিশ্রুতি সেটা কি হয়ে গেল? ক যুক্ত অযুক্ত হর্ষই, অ এবং হর্ষই পাশাপাশি চলে এলো। এই দুটো এবারে জোর মিলিয়ে কি হয়ে গেল? করিয়া, কইরা, করে। ক যুক্ত ও অথবা ক যুক্ত অযুক্ত র যুক্ত এ, করে, করে কিংবা করে। এইবার এই যে প্রথম পরপর দুটো স্বরধ্বনি, এই পরপর দুটো স্বরধ্বনি একসঙ্গে মিলে একটা অন্য স্বরধ্বনি হোক বা এই দুটোর মধ্যে যে কোনো একটা স্বরধ্বনি উচ্চারিত হয় তখন তাকে আমরা বলি অভিশ্রুতি। রাঢ়ী উপভাষার মধ্যে আমরা দেখছি যে অভিশ্রুতির যে পরিবর্তন, সেই অভিশ্রুতির পরিবর্তন কিন্তু দেখা যায়। যেমন করিয়া, কইরা, করে, এইরকম। আমরা কি বলবো? আমরা যারা মানে রাঢ়ী উপভাষায় কথা বলি, করে, হ্যাঁ, করে, খেয়ে, খাস, বসিয়া, বৈশা, বসে, করিয়া, কইরা, করে। তারপরে হচ্ছে এক হচ্ছে তাহলে অভিশ্রুতি। দ্বিতীয় হচ্ছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি আমরাও পড়েছি। স্বরসঙ্গতি আমি কাকে বলবো? যখন কোনো একটা স্বরধ্বনির মধ্যে স্বরধ্বনিগুলো পরস্পরকে প্রভাবিত করে সেটা পরিবর্তন ঘটে তাকে আমরা স্বরসঙ্গতি বলি। যেমন বিলাতি থেকে বিলিতি, দেশি থেকে দিশি, অর্থাৎ দ যুক্ত এ যুক্ত সযুক্ত ই। এই যে পরের ইটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যখন আগের একারকে প্রভাবিত করে সেটাকেও হর্ষিকারে পরিণত করছে তখন তাকে আমরা বলছি কি? স্বরসঙ্গতি। বিলাতি থেকে বিলিতি, দেশি থেকে দিশি, এইগুলো। তাহলে রাঢ়ী উপভাষার প্রথম মানে দুটো পয়েন্ট হিসেবে আমরা যেটা বলতে পারি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে, একটা হচ্ছে রাঢ়ী উপভাষায় অভিশ্রুতির অবস্থান, আর 2 নম্বর হচ্ছে স্বরসঙ্গতিজনিত পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। 3 নম্বর কি? আনুনাসিকতা সংরক্ষণ। আনুনাসিকতা সংরক্ষণ। আনুনাসিকতাও আমরা পড়েছিলাম কি? যখন ধরো কোনো
আনুনাসিক ব্যঞ্জনবর্ণ ইয়ে হয়ে লোপ পেয়ে যাবার ফলে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনিকে যখন আনুনাসিক করে দিয়ে যায় তখন তাকে আমরা কি ক্ষতিপূরণ দীর্ঘিভবন এবং আনুনাসিকী ভবন বলে নাসিকী ভবন বলে থাকি। যেমন চন্দ্র থেকে চাঁদ, পঞ্চ থেকে পাঁচ, ঠিক আছে, এগুলোর তো আমরা একটা ব্যাখ্যা দিতে পারছি যে কোথাও ম, কোথাও ন ইয়ে হয়ে যাওয়ার ফলে কি বলে লুপ্ত হয়ে যাওয়ার ফলে আগের ব্যঞ্জন বর্ণকে চন্দ্রবিন্দু বসিয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা হাসপাতাল বলছি, যখন আমরা ইয়ে বলছি কি বলে ঘোড়া বলছি, তখন তো কোনো কারণ নেই, অথচ আমরা সেখানে নাসিক্য ব্যঞ্জন নিয়ে আসছি। কেমন এখানে বলছে যে পশ্চিমা রাঢ়িতে এই লক্ষণ আরও প্রকট, পূর্ব রাঢ়িতে তো আছেই, পশ্চিমা রাঢ়িতে এই লক্ষণ আরও প্রকট। বিশেষ করে ওই বাঁকুড়া, মানভূম, বীরভূম এইসব জায়গায় যেমন হইছে, কাজ হইছে, হইছে হয় ওপরে একটা চন্দ্রবিন্দু আসছে, খাইছে, হ্যাঁ খাইছে, হইছে চন্দ্রবিন্দু, অথচ এর কিন্তু কোনো ব্যাখ্যা নেই। শতনাসিক্যী ভবন, হ্যাঁ, কোনো ব্যাখ্যা ছাড়াই সেখানে নাসিক্যী ভবন হচ্ছে। তাহলে 3 নম্বরে আমরা বলতে পারি যে আনুনাসিকতা রাঢ়ি উপভাষার একটা অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে যেমন পশ্চিমা রাঢ়িতে আমরা দেখতে পাই পদান্তে ই আটা এতে পরিণত হয়, ই আ সেটা এতে পরিণত হচ্ছে। যেমন রাখিয়া, রাখিয়া থেকে রেখে, অভিশ্রুতি, এটাও অভিশ্রুতি, রেখে। আচ্ছা, আর একটা এর সাথে যেমন আরেকটা প্রবণতা যে অকে ও এই হিসাবে উচ্চারণ করা। রাঢ়ি উপভাষায় আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অকে ও এইভাবে উচ্চারণ করা। যেমন দেখো অতয়হস্যু ল, অতুল বলা হচ্ছে অতুল, অতুল প্রসাদ, কেমন অতুল বলা হচ্ছে। আচ্ছা, আবার অকে যেমন ও বলছি, একে আবার এ বলছি, অকে ও বলে উচ্চারণ করছি, একে এ বলে উচ্চারণ করছি। যেমন দেখো একে এ বলে উচ্চারণ করছি, যেমন দেখো গয়কারে গেল, 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 গেল। দেখো দয়কারে দে খ, দেখো, দয়জফলা আকার খ, দেখো। তাহলে এখানে আমরা দুটো পরিবর্তন বলছি, একটা হচ্ছে অকে প্রবণতা, একটা হচ্ছে অকে আমরা ও হিসেবে উচ্চারণ করছি, অতুল থেকে অতুল, হ্যাঁ। আচ্ছা, আর তেমনি একারটাকে জফলা আকার হিসেবে উচ্চারণ করছি, গেল থেকে গেল, দেখো থেকে দেখো, থেকে দেখো। আমরা তো মানে অদ্ভুত লাগে উচ্চারণ, দয়কারে দে খ, দেখ, কিন্তু দেখ বলতে হয়, কিন্তু আমরা বলি দেখো, হ্যাঁ। সে গেল, গয়জফলা আকার লয়কার গেল, কিন্তু বানান হচ্ছে গয়কারে গে ল, গেল। এই এটা এই হিসেবে উচ্চারিত হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে 5 নম্বর পরের পয়েন্ট আমরা তাহলে প্রথম থেকে একবার বলি। আমরা প্রথম থেকে যেগুলো দেখছি, প্রথমে দেখছি অভিশ্রুতি পরিবর্তন হচ্ছে, স্বরসঙ্গতির পরিবর্তন হচ্ছে, আনুনাসিকতা বজায় থাকছে, শতনাসিক্যী ভবন আসছে। তারপরে পশ্চিমা রাঢ়িতে আমরা দেখতে পাচ্ছি ই আ থেকে এ হয়ে যাচ্ছে, রাখিয়া থেকে রেখে, করিয়া থেকে করে, এইটা। আর বিশেষ প্রবণতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ থেকে ও হয়ে যাচ্ছে, এ থেকে এ হয়ে যাচ্ছে, অতুল থেকে অতুল হয়ে যাচ্ছে, দেখে থেকে দেখে, দেখো থেকে দেখো থেকে দেখো, দেখো, অথবা গেল থেকে গেল, এইরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা দেখব পরের পয়েন্টে কোথায় হস্যইকার এবং হস্যৌকার ধ্বনি কি হয়ে যাচ্ছে, স্ল্যাক হয়ে যাচ্ছে, শিথিল হয়ে যাচ্ছে প্রযত্নে। ফলে হচ্ছে কি হস্যইকার এবং হস্যৌকার
কখনো এ কখনো ওতে পরিণত হচ্ছে। হর্ষইকার এবং হর্ষৌকার এই দুটো স্বরধ্বনি কি হয়ে যাচ্ছে, উচ্চারণে শিথিলতা দেখা দিচ্ছে এবং এই শিথিলতার ফলে তারা কখনো ও এতে এ এইভাবে উচ্চারিত হচ্ছে, কখনো ও এইভাবে উচ্চারিত হচ্ছে। যেমন দেখো, শিকল তালিবর সহর্ষি ক ল, তালিবর স যুক্ত ই হর্ষই যুক্ত ক যুক্ত অযুক্ত ল যুক্ত অ, শিকল। সেখান থেকে কি হয়ে গেল, শেকল। তালিবর স যুক্ত এ যুক্ত ক যুক্ত অ। কেমন? তাহলে হর্ষিকারটা হয়ে গেল কি, একার। আচ্ছা, তারপরে যেমন ধরো ভিতর, ভ যুক্ত ই ত যুক্ত র অ যুক্ত র যুক্ত অ, ভ যুক্ত হর্ষই, ইকারটা হয়ে যাচ্ছে কি ভেতর। ভেতর ভ যুক্ত এ, কেমন, ভ যুক্ত এ। তাহলে হর্ষইকারগুলো একারে পরিণত হচ্ছে, আবার ওকারেও পরিণত হচ্ছে। উকারটা ওকারে পরিণত হচ্ছে, উকারটা ওকারে পরিণত হচ্ছে। যেমন দেখো, ওপর, উপর, ওপরের বানান কি, হর্ষ প বৈষ্ণর। হর্ষ প বৈষ্ণর দিয়ে যদি আমি এটা উচ্চারণ করি তাহলে উপর হতে হয়, উপর, উপরে বসে। বলার সময় বলা হয় কি, ওপরে বসে। ও অ আ হর্ষই দীর্ঘই, হর্ষৌ দীর্ঘৌ, এ ওই ও ও, এ ওই ও ও, তাহলে ওপর বললে ওই হচ্ছে। অথচ বানানটা লিখছি হর্ষৌ প বৈষ্ণর। তাহলে হর্ষইকার এবং রাঢ়ী ইয়েতে উপভাষায় হর্ষইকার এবং হর্ষৌকার এই দুটোই কিন্তু উচ্চারণের শৈথিল্যের জন্য তারা একার কিংবা ওকারে পরিণত হচ্ছে। যেমন শিকল থেকে শেকল, ভিতর থেকে ভেতর, অথবা ওপর থেকে উপর থেকে ওপর। আচ্ছা, আর পশ্চিমা রাঢ়ীতে, এটা রাঢ়ী বা বেসিক্যালি পূর্ব রাঢ়ী, কিন্তু পশ্চিমা রাঢ়ীতে আবার একটু মানে বাড়তি কিছু থাকে। পশ্চিমা রাঢ়ীতে প্রায়ই আবার ওকারের থেকে হর্ষৌকারে পরিবর্তন হয়। এখানে যেমন হর্ষৌকার থেকে ওকার হচ্ছে, ওখানে আবার ওকার থেকে হর্ষৌকারে পরিণত হয় পশ্চিমা রাঢ়ীতে। পশ্চিমা রাঢ়ীতে ওকার থেকে হর্ষৌকারে পরিণত হচ্ছে। কেমন? আচ্ছা, কোন, কোনখানে, কোনখানে, কেমন, কোনখানে, কোনখানে, অর্থাৎ ওকারটা কি হয়ে যাচ্ছে, উকারে পরিণত হচ্ছে। তাহলে এটা যখন আমি বলবো, কিভাবে বলবো, যে রাঢ়ী উপভাষায় হর্ষইকার এবং হর্ষৌকারের উচ্চারণের শৈথিল্যের জন্য এগুলো একার কিংবা ওকারে পরিণত হয়। ব্যতিক্রমীভাবে দেখা যায় কি, যে পশ্চিমা রাঢ়ীতে কখনো কখনো ওকারটা হর্ষৌকারে পরিণত হয়। যেমন কোনখানে থেকে কোনখানে, ক যুক্ত উ যুক্ত ন, কেমন, কোনখানে। আচ্ছা, যেমন ধরো নোনা জল, নোনা জলকে বলে কি, নুনা জল, নোনা জলকে বলছে নুনা জল। এইভাবেই আমরা এটা দেখতে পারি। আচ্ছা, আবার এ কারটা ইকারে পরিণত হয়, এ কারটা ইকারে পরিণত হয়। যেমন লেখা, লিখা, লিখাপড়া, লিখাপড়া। কেনা, কিনা, কিনা দিবে, কিনা দিবে, কেমন। তাহলে এইগুলো তোমরা প্রথম পড়ছো, এইগুলো একটু মাথায় রাখবে কি, হর্ষইকার এবং হর্ষৌকার উচ্চারণে, এটাকে আমি যদি দুটো ভাগ করে নিই, পূর্ব রাঢ়ী আর পশ্চিম রাঢ়ী। পূর্ব রাঢ়ীতে আমরা দেখতে পাচ্ছি হর্ষইকার এবং হর্ষৌকারের উচ্চারণ শিথিলতার জন্য সেগুলো একার কিংবা ওকারে পরিণত হচ্ছে। ক্লিয়ার? আবার পশ্চিমা রাঢ়ীতে আমি দেখতে পাচ্ছি যে হর্ষৌকারটা ওকারে পরিণত হচ্ছে এবং একারটা ইকারে পরিণত হচ্ছে। হর্ষৌকার ওকারে পরিণত হচ্ছে এবং হর্ষৌকার না, ওকারটা হর্ষৌকারে পরিণত হচ্ছে এবং একারটা হর্ষইকারে পরিণত হচ্ছে। যেমন কোথা, কুথা, অথবা একারটা ইকারে হচ্ছে কেনা থেকে কিনা, লেখা থেকে লিখা, লিখাপড়া, কিনা দিবে, কিনাকাটা। হ্যাঁ, তাহলে পূর্ব এবং পশ্চিম রাঢ়ী আমরা এই দুই ভাগে ভাগ করে নেব। আচ্ছা, তারপরেরটা হচ্ছে ন এবং ল ধ্বনির কচ্ছিৎ পরিবর্তন হয়।
ন এবং ল ধ্বনির কচ্ছিৎ পরিবর্তন হয়। এখানে কিছু কিছু পরিবর্তন আছে, যে পরিবর্তনগুলো তোমরা হয়তো ভাববে যে কোথায়, এরকম তো পরিবর্তন হয় না। কিন্তু উপভাষা পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিন্তু যারা নগরবাসী, সেই নগরবাসীর কথা বলার যে ঢং, সেই কথা বলার ঢঙের উপরে নির্ভর করে কিন্তু এই পরিবর্তনটা চিন্তা করলে হবে না। এই পরিবর্তনটা মূলত একেবারে প্রান্তদেশীয় যে মানুষ, ওই বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি প্রত্যন্ত অঞ্চলের যে মানুষ, সেই মানুষরা যেভাবে কথা বলে তার উপরে বেস করে কিন্তু মূলত উপভাষার বৈশিষ্ট্য নিরূপণ করা হয়। কারণ আমরা তো অনেকটা মার্জিত, চর্চিত একটা নাগরিক ভাষায় কথা বলি। এই ভাষাটাকে একটা ফর্ম দেওয়া হয়েছে, এই বাংলা ভাষাটাকে একটা ফর্ম দেওয়া হয়েছে। কিন্তু উপভাষা পড়তে গেলে এই বাংলা ভাষার থেকে আঞ্চলিক যে উচ্চারণগত ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তাতে সংযুক্ত হয়েছে, সেই আঞ্চলিক যে ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো, সেইগুলোকে ধরেই কিন্তু উপভাষাকে চেহারা দিতে হবে বা উপভাষার বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে। আচ্ছা, যেমন ন এবং ল, এই ধ্বনিরও কিন্তু কিছু কিছু পরিবর্তন দেখা যায় রাঢ়ী শ্রেণীতে। যেমন নাল নাল ফুল, লাল লাল ফুলকে বলা হচ্ছে কি নাল নাল ফুল। আচ্ছা, আমরাও কিন্তু বলি যে মুখ দিয়ে নাল পড়ছে, অ্যাকচুয়ালি কিন্তু কথাটা নাল নয়, অ্যাকচুয়ালি কথাটা কিন্তু লালা। লালা থেকে লাল, লাল থেকে নাল, এটা আমরা নিজেরা উচ্চারণ করি। সুতরাং লটা নয়ে কনভার্টেড হয়ে যাচ্ছে। নেবে, নেবে, লেবে। হ্যাঁ, জানি না এগুলো তোমরা কখনো দেখেছো কিনা বা মুখোমুখি হয়েছো কিনা। সাধারণত বাড়িতে যে মাসিরা কাজ টাজ করতে আসেন একটু প্রত্যন্ত অঞ্চল থেকে বা একটু মফস্বল বা গ্রাম অঞ্চল থেকে, তাদের মুখে কিন্তু এই ধরনের কথাগুলো শুনতে পাওয়া যায়। আচ্ছা, আর তারপরে গুলো থেকে গুণো, কত গুণো, কথাটা তো গুণো নয়, কথাটা হচ্ছে গুলো, কতগুলো, এটা আমরাও বলি কতগুলো দিতে হবে। লটা ন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ন এবং লয়ের কচিত বিবর্তন বা পরিবর্তন কিন্তু রাঢ়ী ভাষায় দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তারপরে আবার দেখো, পরের পয়েন্ট হচ্ছে স্বর মধ্যগত কোনো হস্বর যদি থাকে, যদি থাকে, সেটাও কিন্তু লোপ পাবার একটা প্রবণতা রাঢ়ী শ্রেণীর ভাষায় পাওয়া যায়। হয়ের লোপ প্রবণতা রাঢ়ী শ্রেণীতে লক্ষ্য করা যায়। যেমন দেখো, তাহার, তাহার থেকে তাঁর, তাহার থেকে তার, কহে, সে কহে, সে কয়, কয়, তাহার থেকে তার, কাহার থেকে কার। হ্যাঁ, কার শাড়ি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাহার শাড়ি, কাহার শাড়ি থেকে কাঠ শাড়ি। কারণ চলিত বাংলা, কাহারটা হচ্ছে শুদ্ধ বাংলা, আর সাধু ভাষা থেকে যখন চলিত ভাষা হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে রাঢ়ী শ্রেণীর ভাষাতে, রাঢ়ী শ্রেণীর উপভাষা, নট ভাষা, রাঢ়ী শ্রেণীর উপভাষাতে হয়ের উচ্চারণটা কি হয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে। তাই কাহার থেকে কার, তাহার থেকে তার, এইরকম। সুতরাং হ দুর্বল হয়ে যাবার ফলে লোপ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তারপরে আরেকটা যেটা রয়েছে, এগুলো আসলে সবই তোমরা ধ্বনিতাত্ত্বিক এবং ধ্বনি পরিবর্তন এবং শব্দ পরিবর্তনের মধ্যে পড়েছো, বিশেষ করে ধ্বনি পরিবর্তনের মধ্যেই পড়েছো। কারণ এগুলো আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো এখন হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, ফলে অবশ্যই তোমরা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে ধ্বনি পরিবর্তনগুলো পড়ে এসেছো। আচ্ছা, তারপরে হচ্ছে পদান্ত ব্যঞ্জনের মহাপ্রাণতা লোপ, এটাও আমরা পড়েছি। মহাপ্রাণ লোপ যেটা বলে, পদান্ত ব্যঞ্জনের মহাপ্রাণতা লোপ কিরকম, দুধ, দুধ, মধু, মধু, সাথে, সাথে, সাথে করে এলো। বানানটা লিখছি দন্তে সয়াকার থয়েকার, কিন্তু যখন উচ্চারণ করছি তখন সাথে করে নিয়ে যা, দন্তে সয়াকার তয়েকার, সাথে করে নিয়ে যা। গরুর দুধ দিয়েছে, দয় হস্যু দয় হসন্ত, দুধ দিয়েছে। এটাকে আমরা কি করছি, যে এর যে মহাপ্রাণতা, সেই মহাপ্রাণতাটাকে কিন্তু আমরা লুপ্ত করে দিচ্ছি। আচ্ছা, আবার
কখনো কখনো ঠিক তার উল্টোটা দেখা, অন্য আরেকটা দেখা যায় যে অঘোষধ্বনি ঘোষধ্বনিতে পরিণত হচ্ছে। এটাও তোমরা পড়েছো, অঘোষধ্বনি ঘোষধ্বনিতে পরিণত হচ্ছে। যেমন ছাদ, ছয়াকার ত, ছাদে যা, দ, ত হচ্ছে অঘোষধ্বনি, দ হচ্ছে ঘোষধ্বনি। নিশ্চয়ই মনে আছে, প্রথম এবং দ্বিতীয় এই দুটো হচ্ছে অঘোষ, ত থ, আর দ ধ হচ্ছে ঘোষ। কাক, কাগের বাসা, গয়েকার, কাগের বাসা। শাক ভাত, শাক ভাত, গ। কেমন, এইগুলো হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইয়েতে রাড়িতে আমরা কি কি দেখতে পাচ্ছি, যে প্রথমত তো শব্দের শেষে মহাপ্রাণতা লুপ্ত হয়ে যাচ্ছে। দুধ থেকে দুধ, সাথে থেকে সাথে। আবার ঠিক উল্টোটা হচ্ছে যে যেখানে অঘোষধ্বনি থাকছে সেইটা আবার হয়ে যাচ্ছে ঘোষধ্বনি। ছাদ থেকে ছাদ, কাক থেকে কাক, শাক থেকে শাক। আচ্ছা, শব্দের দ্বিমাত্রিকতা আমরা পড়েছি। শব্দের প্রথম অক্ষরে যদি শাসাঘাত প্রবল থাকে তাহলে শব্দের দ্বিমাত্রিকতা তৈরি হয়। যেমন দেখো, গা মো ছা, তিনটে, গা মো ছা হয়ে যাচ্ছে কি গামছা, গামছা। মধ্য স্বরধ্বনি লোপ, এটাকে মধ্য স্বরধ্বনি লোপও আমরা বলবো, গামোছা থেকে গামছা। আচ্ছা, এইটাও আমরা মধ্য স্বরধ্বনি লোপও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, স্বরধ্বনির লোপে এরা বলছে যে মধ্য স্বরধ্বনিটা লুপ্ত হয়ে গিয়ে সেটা একটা স্বরধ্বনিতে পরিণত হচ্ছে। যেমন দেখো, ক মূর্ধন্য স টয় হসি, কষটি, ক মূর্ধন্য স টয় হসি, ক যুক্ত অ, যুক্ত মূর্ধন্য স যুক্ত অ, যুক্ত ট যুক্ত ই, কষটি। তার থেকে হয়ে গেল কি কোষ্ঠীপাতর, কোষ্ঠী। কোষ্ঠীপাতরের বানানকে কি, ক মূর্ধন্য শয়টয় হস্যি, কোষ্ঠী। এটাকে ভাঙলে কি হচ্ছে, ক যুক্ত অ, মূর্ধন্য স যুক্ত অ ছিল কিন্তু ওই অটা উঠে গিয়ে মূর্ধন্য শয় হসন্তটা কার সাথে যুক্ত হয়ে গেল, টয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল, টয় হস্যির সঙ্গে যুক্ত হয়ে গিয়ে যুক্ত ব্যঞ্জন হয়ে গেল, ক মূর্ধন্য শয়টয় হস্যি, কোষ্ঠী। কষটি থেকে কোষ্ঠী। তো এইটা এরা বলছে যে মধ্য স্বরধ্বনির লোপের ফলে এই যে দুটো ব্যঞ্জন বর্ণ যখন যুক্ত হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি, দ্বিমাত্রিকতা। তখন আমরা সেটাকে বলছি কি, দ্বিমাত্রিকতা। যেমন কষটি থেকে কোষ্ঠী। তাছাড়া মধ্য স্বরধ্বনির লোপ তো রয়েইছে, যেমন হলুদ থেকে হলদি, গামোছা থেকে গামছা, এগুলো তো রয়েইছে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন দ্বিত্বটাও তোমরা পড়েছ, বড় ভালো থেকে বড্ড ভালো, সবাই থেকে সব্বাই, ছোট থেকে ছোট্ট, অর্থাৎ ইন্টেন্সিটি অফ দ্য পাওয়ার। এটা বোঝানোর জন্য আমরা কি করি, একই শব্দ বা একই ধ্বনিকে আমরা যুক্ত করে উচ্চারণ করি। তাতে হয় কি, জোরটা বেশি পাওয়া যায়। যেমন সবাই থেকে সব্বাই গেছে, মানে কেউ আর পড়ে নেই। বড্ড ভালো মানে একটু আধটু ভালো না, কমপ্লিটনেস একটা বোঝাতে গেলে বড্ড ভালো, সামগ্রিক বোঝানোর ক্ষেত্রে এই শব্দ দ্বিত্ব এখানে ব্যবহার করা হয়। আচ্ছা, এইগুলো গেল হচ্ছে মোটামুটি আমার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। তাহলে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আমি আরেকবার রিভাইজ করে দিই। সেখানে অভিশ্রুতিকে পাচ্ছি, স্বরসঙ্গতিকে পাচ্ছি, তারপরে অটা ও হয়ে যাচ্ছে, পরিণত হচ্ছে, সেটাকে পাচ্ছি। আচ্ছা, এটা জফলা আকারে পরিণত হচ্ছে, সেটা পাচ্ছি। হস্যই এবং হস্যধ্বনি শিথিলতার জন্য পূর্ব রাড়িতে একরকম হচ্ছে, আবার পশ্চিম রাড়িতে আরেক রকম হচ্ছে। আচ্ছা, ন এবং লয়ের একটা ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন হচ্ছে, সেটা আমরা পাচ্ছি। হয়ের দুর্বলতা পাচ্ছি, এবং তারপরে যেটা দেখছি, পদান্ত ব্যঞ্জন লোপ এবং পদান্ত ব্যঞ্জনের মহাপ্রাণতা লোপ হচ্ছে।
এবং কোনো কোনো ক্ষেত্রে পদান্ত অঘোষধ্বনি সঘোষধ্বনিতে পরিণত হচ্ছে। আর লাস্টে আমরা পাচ্ছি শব্দের দ্বিমাত্রিকতা এবং একেবারে শেষে পাচ্ছি যে ব্যঞ্জন দ্বিত্ব। কেমন? ব্যঞ্জন দ্বিত্ব, সবাই থেকে সবাই, বড় থেকে বড্ড, আর ছোট থেকে ছোট্ট। আচ্ছা, এইগুলো গেল হচ্ছে আমার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এইবারে আমরা যাব একটুখানি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যতে। এবার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তোমাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, কারণ এখানে ওই সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, পুরুষ, বচন, লিঙ্গ, কারক, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক, কারকগুলো বোধহয় তোমাদের আরেকবার করে একটুখানি ঝালিয়ে নিতে হবে, নয়তো এটা একটুখানি সমস্যা হলেও হতে পারে। যেমন দেখো, বহুবচনের, কারকের বহুবচনের প্রত্যয়। রাড়িতে কারকের বহুবচনের প্রত্যয়টা কি হয়? দের, দের, তাহা, তাদের, কাদের, আমাদের, তোমাদের। বহুবচন বোঝাতে, কারকের বহুবচন বোঝাতে দের এই প্রত্যয়টা, বহুবচনের জন্য দের এই প্রত্যয়টা যুক্ত হচ্ছে। আচ্ছা, বহুবচন বোঝানোর জন্য কতগুলো প্রত্যয় এবং অনুসর্গ আমরা ব্যবহার করি। বহুবচন বোঝানোর জন্য কতগুলো প্রত্যয় এবং অনুসর্গ আমরা ব্যবহার করি, যেমন কি গুলি, গুলো, গুলান, এইগুলো বিশেষত পূর্ব রাড়িতে। আবার পশ্চিম রাড়িতে অ্যাডিশনালি হয় গুলাক। ছেলেগুলাক কোথায় গেল, মেয়েগুলান কোথায় গেল, গুলাক এবং গুলান। যখন আমরা বঙ্গালী পড়বো তখন দেখবে ডিফারেন্সটা কিরকম হচ্ছে। হ্যাঁ, ছেলেগুলো কোথায়, ছাত্রীগুলো কোথায় গেল, ছাত্রীরা কোথায় গেল, একই। কিন্তু আমাদের এই রাঢ়ী পড়তে গেলে যেটা পড়তে হবে, রাঢ়ী শ্রেণীর উপভাষাতে সাধারণত বহুবচন বোঝানোর জন্য, বিশেষ করে পূর্ব রাঢ়ীতে বহুবচন বোঝানোর জন্য গুলো, গুলি, গুণো, হ্যাঁ, এগুলো বোঝায়। কতগুলো মার্বেল, কতগুলো। এবার গুণো আর গুলো, এখানে আবার ধ্বনিতাত্ত্বিক ল এবং নয়ের পরিবর্তন হচ্ছে। তো যাই হোক, আর পশ্চিমা রাঢ়ীতে যেটা দেখছি গুলাক এবং গুলান, এই দুটো রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে করণকারক, করণকারক, কর্তৃকারক, কর্মকারক, করণকারক। কর্তৃকারক হচ্ছে সে গেল, কে গেল, সে। কর্মকারক, সে কি করলো, সে গেল। করণকারক, কোথায় গেল বা কোথা থেকে গেল। করণকারকের অনুসর্গ হচ্ছে, আচ্ছা পরে পড়াচ্ছি। করণকারক হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক। দাঁড়াও আমি একটুখানি দেখে নিয়ে বলছি। আচ্ছা, করণকারকটা একটু, যেহেতু এখানে এসেছে, করণকারকটা আমি একটু বলে দিই। করণকারক হচ্ছে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই হচ্ছে করণকারক। সে বল খেলে, কি দিয়ে বল খেলে, কি দিয়ে খেলে, বল দিয়ে খেলে। এই যে কি প্রশ্নটা করছে, কি দ্বারা খেলছে, বল দ্বারা খেলছে। তারপরে ধরো মানে ক্রিয়া, সে ভাত খাচ্ছে, কি দিয়ে ভাত খাচ্ছে, এই কি এর উত্তরটা পেলেই সেটা হচ্ছে করণকারক। আচ্ছা, করণকারকের অনুসর্গ হচ্ছে এখানে সঙ্গে, 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 এবং কখনো কখনো পূর্বীর প্রভাবের ফলে সাথেও হয়। সাথে আমরা বলি না, তোমার সাথে, আমার সাথে, কার সাথে, কিসের সাথে, কিসের সঙ্গে, বা এই সঙ্গে এবং সাথে এই দুটোই কিন্তু চলে। আচ্ছা, গৌণকর্ম, মুখ্য কর্ম এবং গৌণকর্ম। গৌণকর্মে হচ্ছে কে বিভক্তি, কে বিভক্তি, বিভক্তি। খাতাটা দাও, কাকে দেবে, তাকে। খাতাটা তাকে দাও, মুখ্য কর্ম কোনটা, খাতাটা দেওয়া। গৌণকর্ম কাকে দেবে, তাকে। খাতাটা রমাকে দাও, খাতাটা রমাকে দাও। মুখ্য কর্ম কোনটা,
খাতাটা দাও, খাতাটা দেওয়া হচ্ছে মুখ্যকর্ম। গৌণকর্ম কি? কাকে দেবে? রমাকে। কেমন? রমাকে। সুতরাং এই কে বিভক্তি, গৌণকর্মে কি বিভক্তি হলো? কে বিভক্তি হলো। খাতাটা রমাকে দাও, গৌণকর্মে কে বিভক্তি এলো। আচ্ছা, অধিকরণ কারকে কি বিভক্তি? এ এবং তে। এ এবং তে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, জলেতে মাছ থাকে। কেমন? এটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারকের বিভক্তি হচ্ছে কি? এ এবং তে। আচ্ছা, বর্তমান কাল নিশ্চয়ই জানো, অতীতকাল, ভবিষ্যৎকাল এবং বর্তমানকাল। বর্তমানকাল উত্তম পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। প্রথম পুরুষ হচ্ছে সে বা তারা, মধ্যম পুরুষ হচ্ছে তুমি বা তোমরা, উত্তম পুরুষ হচ্ছে আমি বা আমরা। বর্তমানকালের উত্তম পুরুষ, বর্তমানকালের উত্তম পুরুষের বিভক্তি কি? বিভক্তি হলো ই বিভক্তি। বর্তমানকালের উত্তম পুরুষের বিভক্তি হলো ই। আমি খাচ্ছি, আমি খাচ্ছি। কেমন? যেমন আমরা করি, আমরা করি। বর্তমানকালের উত্তম পুরুষের বিভক্তি হচ্ছে ই। আচ্ছা, আচ্ছা, অতীতের প্রথম পুরুষ, অতীতকাল, ভবিষ্যৎ নিয়ে আমরা বললাম, বর্তমানকাল নিয়ে বললাম, অতীতকাল নিয়ে বলি। অতীতকালের প্রথম পুরুষ, প্রথম পুরুষ মানে কে? সে বা তারা। অতীতকালের প্রথম পুরুষ হচ্ছে সে বা তারা। অতীতের প্রথম পুরুষ অকর্মক ক্রিয়াপদে ল এবং সকর্মক ক্রিয়াপদে লে। অকর্মক ক্রিয়াপদে ল, সকর্মক ক্রিয়াপদে লে। যেমন সে গেল, সে গেল, অকর্মক ক্রিয়াপদ হচ্ছে এইটা, সে গেল। আর সকর্মক ক্রিয়াপদ হচ্ছে সে দিলে। সে দিলে আমি খাবো, সে দিলে আমি খাবো। সকর্মক ক্রিয়া হচ্ছে সে দিলে আমি খাবো। আচ্ছা, তাই এখানে হচ্ছে অকর্মকে হচ্ছে লে এবং সকর্মকে হচ্ছে অকর্মকে হচ্ছে ল এবং সকর্মকে হচ্ছে লে ক্রিয়াপদে। কেমন? অকর্মক ক্রিয়াপদ মাথায় রাখবে, অতীতকাল প্রথম পুরুষ, অতীতকাল প্রথম পুরুষ। অকর্মক ক্রিয়াপদে হচ্ছে ল, সে গেল, সে চলে গেল, এটা হচ্ছে অকর্মক ক্রিয়াপদ। বা সে বাড়ি গেল, অকর্মক ক্রিয়াপদ। সকর্মক ক্রিয়াপদ কি? সে দিলে আমি খাবো, সে দিলে আমি খাবো। দিলে এ। কেমন? একটা হচ্ছে ল, একটা হচ্ছে লে। আচ্ছা, কিন্তু সম্প্রতি, আচ্ছা বঙ্গালী যখন পড়াবো তখন এটা বলবো, এটা এখন আমি বলছি না। আচ্ছা, এইখানে একটা লিখে নিই। আচ্ছা, মূল ক্রিয়ার সঙ্গে মূল ধাতুর সঙ্গে আছো ধাতু যোগ করে, সেই আছো ধাতুর সঙ্গে কাল ও পুরুষ বিভক্তি যোগ করে ঘটমান বর্তমান বা ঘটমান অতীতের রূপ গঠন করা হয়। মূল ধাতুটা হচ্ছে আছো এবং তার সাথে কি যুক্ত হচ্ছে? তার সাথে কাল যুক্ত হচ্ছে। কাল মানে কি? অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তার সাথে কি যুক্ত হচ্ছে? পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এই তিনটে যোগ করে ঘটমান বর্তমান ও ঘটমান অতীতের রূপ গঠন করা হয়। যেমন এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইংরেজিতে বললে সুবিধে হয়। ঘটমান বর্তমান হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি? আমি করছি, আই এম ডুইং, আমি কাজ করছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজ করছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক।
এবার আমি উত্তম পুরুষ, কাল কি বর্তমান কাল, করছি করছি কর যুক্ত ছি, অর্থাৎ মূল ধাতুটা হচ্ছে আছো ধাতু। আছো ধাতুর সঙ্গে কি করছি, আমি পুরুষ যোগ করছি, আমি কাল যোগ করছি, করে আমি ইয়েটা গঠন করছি, ক্রিয়াপদটা গঠন করছি। আচ্ছা, আর তার সঙ্গে যেটা আমি করতে পারি, ঘটমান অতীত, হি ওয়াজ ডুইং, সে কাজটা করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সে এই কাজটা করছিল। কে করছিল? সে, প্রথম পুরুষ। কোন সময়? অতীতকাল। আছো ধাতুর সঙ্গে এই পুরুষ এবং কাল, এই দুটোকে যুক্ত করে আমি ক্রিয়াটা তৈরি করলাম। তাই বলছে যে মূল ধাতুর সঙ্গে আছো যুক্ত করে, মূল ধাতু কি? করা। মূল ধাতু হচ্ছে করা। মূল ধাতুর সঙ্গে আছো যুক্ত করে এবং সেই আছোর সঙ্গে আমি একবার পুরুষ এবং একটা কাল, এই দুটোকে কম্বাইন করে আমি ভার্বটা তৈরি করব। আমি কাজটা করছি। নাও আই এম ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটা করছি। মূল ধাতু হচ্ছে করা, তার সঙ্গে আছো যুক্ত করেছি। কেমন? তার সাথে যুক্ত করেছি কাল, বর্তমান কাল, তার সাথে যুক্ত করেছি পুরুষ, প্রথম পুরুষ, এই উত্তম পুরুষ, আমি করছি। সে কাজটা করছিল, সে ভাত খাচ্ছিল বা সে কাজটা করছিল, সে কাজটা করছিল। মূল ধাতু কি? মূল ধাতু করা, তার সাথে আছো যুক্ত করেছি, তার সাথে যুক্ত করেছি কাল, অতীত, তার সাথে যুক্ত করেছি পুরুষ, প্রথম পুরুষ, করে আমি ক্রিয়াটাকে তৈরি করেছি। কেমন? আচ্ছা, এই রাঢ়ী উপভাষার একটা ছোট্ট নিদর্শন তোমাদের দিই। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে একজন লোকের দুটি ছেলে ছিল। তাদের মধ্যে ছোটটি বাপকে বললে, বাবা, আপনার বিষয়ের মধ্যে যে ভাগ আমি পাবো তা আমাকে দিন। তাতে তাদের বাপ তার বিষয় আশয় তাদের মধ্যে ভাগ করে দিলেন। আমি এটা পড়লাম এই কারণে যে এইটা একটা কমপ্লিট উদাহরণ। কেমন? আমি যখন এর পরে পরে পড়তে পড়তে যাব, বিশেষ করে যখন বঙ্গালী পড়াবো, তখন এই যে উদাহরণের ভার্সানটা, এই উদাহরণের ভার্সানটাই কিন্তু চেঞ্জ হতে হতে চলে যাবে। তখন বুঝতে পারবে যে ক্রিয়ার ক্ষেত্রে বা কালের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে কিভাবে চেঞ্জেসগুলো হচ্ছে, কিভাবে চেঞ্জেসগুলো হচ্ছে। আচ্ছা, তোমাদের এ প্রসঙ্গে বলে রাখি যে বইতে অনেক আছে, অনেক থাকে, কিন্তু সেই অনেক পড়ার তোমাদের দরকার পড়ে না। কারণ এই উপভাষার ক্ষেত্রে যে প্রশ্নগুলো যেভাবে আসে, মূলত ধরো বললো যে রাঢ়ী উপভাষা কাকে বলে, কোন কোন অঞ্চলে রাঢ়ী উপভাষা দেখা যায়, রাঢ়ী উপভাষার যে কোনো 4টে বৈশিষ্ট্য বা 5টা বৈশিষ্ট্য বলো। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক মিলিয়েও দিতে পারো, তোমরা শুধু ধ্বনিতাত্ত্বিক দিতে পারো, তোমরা শুধু রূপতাত্ত্বিক দিতে পারো। এখন খুব ইয়েভাবে, খুব মেটিকুলাসলি যদি সেইভাবে না চায়, অনেক সময় দেয় যে ধরো বঙ্গালী হোক, কামরূপী হোক বা রাঢ়ী উপভাষাই হোক, এদের ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের তিনটে রূপতাত্ত্বিক, 3টে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের ইয়ে দাও, সম্বন্ধে লেখো। একদম স্পেসিফিক্যালি যদি 2টো বা 3টে করে বা 4টে করে, এত দেয় না, 2টো বা 3টে বা 4টে করে ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক যদি আলাদা আলাদা করে দেয় আর কি, তখন তোমাদের একদম আলাদা করে দিতে হবে ক্যাটেগরিক্যালি। আর যদি দেয় যে রাঢ়ী উপভাষার মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, তখন একেবারে নম্বর বুঝে সেখানে তুমি দেবে। যদি পার্ট মার্কিং থাকে, ধরো 10 নম্বরের প্রশ্নের মধ্যে রাঢ়ী উপভাষা বলতে কি বোঝো, ধরো 2 দিয়েছে, রাঢ়ী কোন কোন অঞ্চলে রাঢ়ী উপভাষা দেখা যায়, তাতে ধরো 3 দিয়েছে, 3 আর 2 5, আর 5 নম্বর ধরো তোমার বৈশিষ্ট্যের মধ্যে আছে, সেক্ষেত্রে 5খানা বৈশিষ্ট্য লিখলেই হয়ে যায়।
কোনো অসুবিধা নেই। 5 নম্বর দিয়েছে বলে তোমাকে 10টা বৈশিষ্ট্য লিখতে হবে, নট দ্যাট, তোমার 5টা লিখলেই হয়ে যাবে। কিন্তু যদি এই রকম দেয় যে রাঢ়ী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আলোচনা করো, সেক্ষেত্রেও যে শুধু 1 2 3 4 করে তুমি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো বলে গেলে তা কিন্তু হবে না। তাতেও কিন্তু প্রথমে তোমাকে দিতে হবে যে রাঢ়ী উপভাষা কাকে বলে, রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে দেখা যায়, এবং রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। সেখানে ধরো 4টে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য দিলে, 3টে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দিলে। যার জন্য আমি বলছি যে বইতে প্রচুর থাকবে, এবং আমি সাধারণত সেইগুলোই তোমাদেরকে পড়াই যেগুলো তোমাদের নেওয়া তোমাদের পক্ষে সহজ হয়। সেই রকম সহজ, ধরো ধ্বনিতাত্ত্বিকটা যেহেতু তোমরা ধ্বনি পরিবর্তনটা পড়ো, ফলে ধ্বনিতাত্ত্বিকটা তোমাদের মনে রাখাটা অনেক সহজ। তুলনায় রূপতাত্ত্বিক যেহেতু দীর্ঘদিন এই ব্যাকরণগুলো পড়া হয় না বা ব্যাকরণের মধ্যে থাকা হয় না, ফলে এই সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া এইগুলো মাথায় রাখা বা মনে রাখাটা ভীষণ কষ্টকর। যার জন্য আমি সবসময় বলি 4টে বা 5টা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য যেগুলো সহজ, যেগুলো ইনফ্যাক্ট আমি পড়ালাম আর কি, এগুলো খুবই সহজ। এই 4টে বা 5টা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য করে রাখবে, ধ্বনিতাত্ত্বিক 5টা করে রাখবে, রূপতাত্ত্বিক 5টা করে রাখবে, তার বেশি লাগে না, তার বেশি লাগে না। অনেক সময় একদম জুড়েও দেয় যে ধরো বরেন্দ্রী এবং কামরূপীর ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক, তাদের এত করে নেই। রাঢ়ী এবং বঙ্গালী বা বরেন্দ্রীতে থাকে, বাট ঝাড়খণ্ডী বা কামরূপীতে খুব অল্প করে বৈশিষ্ট্য, 2 বা 3টে 4টে করে বৈশিষ্ট্য থাকে, ফলে অত দেওয়াও যায় না। যখনই পড়বে স্পেসিফিক্যালি ধরো 5টা ধ্বনিতাত্ত্বিক, 5টা রূপতাত্ত্বিক, 5টা 5টা 10টা রেডি করে ওই 10টাই মনে রাখবে, ওই 10টাই পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে এইভাবে এইটা তোমরা তৈরি করবে। এইভাবে তোমরা তৈরি করবে। আচ্ছা, আমি আজকে আর, কারণ যেহেতু এগুলো একটু কঠিন লাগবে আর কি তোমাদের উপভাষাটা, সেহেতু আজকে সময় থাকা সত্ত্বেও আমি আর বেশি তোমাদের করালাম না। এর পরের দিন আমরা বঙ্গালীটা করব। বঙ্গালীটাও হয়তো ওই একদিনই লাগবে, বাট বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী এগুলোতে খুব একটা বেশি সময় লাগবে না, এগুলো কম্পারেটিভলি অনেক কম, ঠিক আছে? আচ্ছা।